পৃথিবীর অনেক দুর্লভ একটি জায়গাতে অবস্থিত ভয়ানক এক জেল, যেখানে মূলত থাকে পৃথিবীর সবচাইতে ভয়ানক কয়েদিরা। আর এই জেলখানার নিয়মকানুনগুলো এতটাই কঠিন ছিল যে সেখানে যদি কোনো সাধারণ কয়েদিরা যায় তাহলে তার পক্ষে সেই জেলখানায় বসবাস করাটা ছিল নরকের মতো। কারণ সেখানে কয়েদিদের উপর করা হয় ভয়ানক অত্যাচার, যেটা কোনো সাধারণ মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয়। তাই সেই জেলখানাকে পৃথিবীর জাহান্নামও বলা হয়ে থাকে। আর এই জেলখানার টর্চারগুলো দেখলে যে কোনো সাধারণ মানুষের আত্মা কেঁপে উঠবে। এমনই এক ভয়ানক জেলখানায় চলে আসে মাইক নামক একজন ব্যক্তি, যে কিনা খুবই সহজ সরল এবং ভালো একজন মানুষ ছিল। তবে এই জেলখানায় আসার পরেই তার পুরো জীবনটাই যেন বদলে যায়। তার সাধারণ জীবনটা পরিণত হয়ে যায় জাহান্নামে। তবে পরবর্তীতে তার সঙ্গে কি ঘটেছিল আর সে কিভাবেই বা পৌঁছে গিয়েছিল এমন ভয়ানক জেলখানাতে, এই মুভির গল্পটি সাধারণ কোনো জেলখানার গল্প নয়, বরং এই পুরো গল্পটিতে আমাদের সমাজের বাস্তব চিত্রগুলোই ফুটে উঠেছে। মানুষ যে আসলে কতটা ভয়ঙ্কর এবং নির্মম হতে পারে সেটাই আমরা দেখব আজকের এই পুরো মুভিটির গল্পে। তাহলে চলুন ঘুরে আসা যাক ভয়ানক এক জেলখানার গল্প থেকে। তো গল্পটি শুরু হয় আমেরিকার একটি শহরে, যেখানে আমরা মাইক নামক একজন ব্যক্তিকে দেখতে পাই। মাইক পেশায় ছিল একজন ইঞ্জিনিয়ার। সে মূলত একটি স্টিল ফ্যাক্টরিতে কাজ করে থাকে। সে একজন আমেরিকান নাগরিক হলেও সে তার কাজের জন্য বর্তমানে রাশিয়াতে আছে। মাইকের পরিবার বলতে রয়েছে শুধুমাত্র তার ওয়াইফ জুলিয়া। আর জুলিয়া এবং সে একে অপরকে অনেক ভালোবাসে। যদিও মাইকের আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না, কিন্তু সে তার জীবনে অনেক সুখী ছিল, কারণ তার মতো তার ওয়াইফও তাকে অনেক ভালোবাসত। কিন্তু সে যেহেতু চাকরির জন্য তার ওয়াইফের কাছ থেকে দূরে থাকত, তাই তার ওয়াইফ সবসময় তার জন্য অপেক্ষা করত। তবে মাইক অনেক কষ্টে ছুটি নিয়ে কয়েক মাস পর পর তার ওয়াইফকে দেখতে যেত। এভাবেই তাদের জীবন অনেক ভালোই কাটছিল। এরপর দেখতে দেখতেই তাদের অ্যানিভার্সারির দিন চলে আসে। তাই মাইক সেদিন ছুটি নিয়ে তার বাড়িতে ফিরছিল। আর তার ওয়াইফ তার সঙ্গে ফোনে কথা বলতে বলতে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সমস্ত জিনিসপত্র রেডি করছিল। আর জুলিয়া আজকে অনেক খুশি ছিল, কারণ অনেকদিন ধরে সেই দিনটির অপেক্ষায় রয়েছে। কিন্তু জুলিয়া যখন কাজ করতে করতে মাইকের সঙ্গে কথা বলছিল, ঠিক তখনই হঠাৎ করেই তাদের বাড়ির ইলেকট্রিসিটি অফ হয়ে যায়। জুলিয়া তখন মাইককে লাইনে রেখে বাড়ির সার্কিট চেক করতে যায়। আর কিছুক্ষণের মধ্যেই সে লাইনটিকে ঠিক করে ফেলে। এবার মাইক এখানে জুলিয়াকে বলে যে তাদের অ্যানিভার্সারি উপলক্ষে কাল সে তাকে বিচে ঘুরতে নিয়ে যাবে। এটা শুনে তো জুলিয়া অনেক খুশি হয়ে যায়। মাইক তাকে জানায় যে আর মাত্র 10 মিনিটের মধ্যে সে বাড়িতে পৌঁছবে। কিন্তু ঠিক এমন সময় জুলিয়ার কাছে একজন ব্যক্তি চলে আসে। আর এই ব্যক্তি প্রায় অনেকদিন ধরেই জুলিয়ার উপর নজর রাখছিল। তাই আজকে সে সুযোগ পেয়ে জুলিয়ার উপর ঝাঁপিয়ে পড়ে, কারণ সে জানত যে জুলিয়ার হাজবেন্ড বাড়িতে থাকে না। জুলিয়া এখানে সেই ব্যক্তির হাত থেকে বাঁচার অনেক চেষ্টা করছিল, কিন্তু সেই ব্যক্তি তার উপর টর্চার করতে শুরু করে। জুলিয়া এতে প্রচণ্ড জোরে চিৎকার করছিল, আর জুলিয়ার সমস্ত আওয়াজ ফোনের মাধ্যমে মাইক শুনতে পাচ্ছিল। মাইক এতে একদম অস্থির হয়ে যায়। সে যত দ্রুত সম্ভব গাড়ি চালাতে শুরু করে, কারণ সে বুঝতে পেরেছিল যে তার ওয়াইফ অনেক বড় বিপদে পড়েছে। আর সে একটি চাকু দিয়ে জুলিয়াকে মেরেই ফেলছিল। যদিও জুলিয়া বাঁচার আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই কোনো লাভ হয় না। এদিকে মাইক তাড়াহুড়ো করে কোনো মতে তার বাড়িতে পৌঁছে যায়। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। বাড়িতে পৌঁছে সে তার ওয়াইফের কোনো আওয়াজই পাচ্ছিল না। এরপর সে অনেক সাহস করে যখন তাদের ড্রয়িং রুমে প্রবেশ করে, তখন সে একটি সোফার উপর তার ওয়াইফকে দেখতে পায়। আর সে তার ওয়াইফের কাছে গিয়ে বুঝতে পারে যে তার ওয়াইফ মারা গিয়েছে। মাইক তো এটা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। এক মুহূর্তের জন্য যেন তার দমটা বন্ধ হয়ে যাচ্ছিল। তো মাইক যখন তার ওয়াইফকে জড়িয়ে ধরে কাঁদছিল, ঠিক তখনই তার পেছনে সেই ব্যক্তিটি চলে আসে। আর সে তার মাথায় আঘাত করে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু মাইক সঙ্গে সঙ্গে দৌড়ে সেই লোকটির পিছু করতে শুরু করে। তবে বাহিরে এসে কোথাও সে তাকে দেখতে পাচ্ছিল না। কিন্তু কিছু সময় পরে সে সেই ব্যক্তিকে একটি বাসের মধ্যে দেখতে পায়। তাই সে দৌড়ে গিয়ে কোনো মতে সেই বাসটিকে থামায়। আর সে বাসের ভেতরে ঢুকেই সেই ব্যক্তিকে মারতে শুরু করে। কিন্তু সেই ব্যক্তি এখানে চাকু দিয়ে মাইককেও মেরে ফেলতে চাইছিল। তবে মাইকের সঙ্গে সে পেরে ওঠে না। সে কোনো মতে সেখান থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছিল। তবে মাইকি তখন উল্টো তার হাতে চাকুটি নিয়ে তাকে ধাওয়া করছিল। আর সেটা আবার সেখানে থাকা কয়েকজন পুলিশ দেখতে পায়। ফলে সেখান থেকেই তাদের দুজনকেই অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়। কিন্তু সে অপরাধী ব্যক্তি আসলে ছিল অনেক ধনী একজন মানুষ। তাই কিছুদিনের মধ্যেই সে জামিন পেয়ে যায়। মাইক আদালতে সেই ব্যক্তির অপরাধের কথা জানানোর পরও কেউ সেই লোকটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না, বরং মাইকের বিরুদ্ধেই ওয়ারেন্ট বেরিয়ে যায়। তার উপর ভয়ানক এক মিথ্যে মামলা দেয়া হয়। বলা হয় যে তার ওয়াইফের মৃত্যুর পেছনে সেও দায়ী। আর এমন সময় আদালতে মাইকের সামনে সেই ব্যক্তি আসে এবং সে মাইককে উপহাস করে বলে যে তার নাম হচ্ছে সার্জিও,
যদি তার কিছু করার থাকে তাহলে সে যেন করে দেখায়, কারণ সমস্ত জজদেরকে সে আগেই কিনে নিয়েছে, তাই সে চাইলেও তার বিরুদ্ধে কিচ্ছু করতে পারবে না। এমনকি সে বলে যে তার ওয়াইফের কাছে গিয়ে তার নাকি অনেক মজা লেগেছে। মাইক এতক্ষণ সবকিছু চুপচাপ সহ্য করছিল, কারণ সে ছিল অনেক সহজ সরল একজন মানুষ। কিন্তু সার্জিওর এমন কথা শুনেই মাইক যেন পাগলের মতো হয়ে যায়। সে তার পাশে দাঁড়িয়ে থাকা একজন পুলিশের কাছ থেকে একটি গান নিয়ে নেয় এবং সকলের সামনেই কোর্টের ভেতরেই সার্জিওকে গুলি করে মেরে ফেলে। এরপর সঙ্গে সঙ্গেই মাইক একদম শান্ত হয়ে যায়। তবে সকলের সামনে সে যেহেতু সার্জিওকে হত্যা করেছে, তাই এবার আদালতে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় এবং তাকে ইনহিল নামক একটি জেলে পাঠানোর অর্ডার দেয়া হয়। এবার কোর্টের রায় শেষ হলে মাইককে সঙ্গে সঙ্গে একটি কয়েদিদের বাসে উঠিয়ে নেওয়া হয় আর তাকে সোজা নিয়ে যাওয়া হয় ইনহিল নামক সেই কারাগারে, যেটা কিনা লোকালয় থেকে অনেক দূরে অবস্থিত ছিল। আর এটা মূলত ছিল রাশিয়ার অনেক ভয়ানক একটি কারাগার। এই কারাগারটিতে মূলত সেই সমস্ত কয়েদিদেরকে আনা হতো যারা কিনা অনেক ভয়ানক এবং বিপজ্জনক এবং যারা অনেকবার অন্যান্য কারাগার থেকে পালিয়েছিল। কিন্তু এটা ছিল এমন একটি কারাগার যেখান থেকে কখনোই কোনোভাবে কোনো মানুষের পালানো সম্ভব নয়। এমনকি এই জেলের পরিবেশও ছিল একদম নরকের মতো। তাই অনেক মানুষই এই জেলটিকে পৃথিবীর জাহান্নাম বলেই জানত। এখানকার গার্ডরাও কয়েদিদের সঙ্গে একদমই ভালো আচরণ করত না। তো অনেক কয়েদিদের সাথে মাইকেও এখানে নিয়ে আসা হয়। আর কারাগারের প্রথম দিনেই তারা মাইকের সঙ্গে অনেক বাজে আচরণ করে। মাইককে তারা মারধর করে একটি রুমের মধ্যে পাঠিয়ে দেয়। আর সেখানে মাইক এবং সমস্ত নতুন কয়েদিদেরকে তাদের চুল ফেলে দিয়ে তাদের পোশাক চেঞ্জ করে দেওয়া হচ্ছিল। এখানে আবার মাইক তার প্যান্টের ভেতর তার ওয়াইফের একটি ছবি লুকিয়ে রেখেছিল, যেটা ছিল তার কাছে তার ওয়াইফের শেষ স্মৃতি। কিন্তু সেখানকার অফিসার মাইককে সার্চ করে এগুলো খুঁজে পেয়ে যায়, যদিও মাইক এখানে বারবার অনুরোধ করছিল যে তারা যেন অন্তত এই রিংটি তার সঙ্গে রাখতে দেয়, কারণ এই রিংটি তার ওয়াইফের শেষ স্মৃতি। কিন্তু অফিসাররা এখানে তার কাছ থেকে সবকিছু নিয়ে নেয়, এমনকি তাকে সকলের সামনে অনেক মারধরও করে। সেই সাথে অফিসার এখানে মাইকের ওয়াইফের ছবি দেখে খুবই নোংরা ভাষায় কথা বলে। তো এরপর মাইককে কমিউনাল সেল নামক একটি জায়গাতে নিয়ে যাওয়া হয়, যেটা কিনা অনেক অন্ধকার একটি জায়গা ছিল। তাই মাইকের কাছে এই জায়গাটি অনেক ভয়ানক লাগছিল। তো এবার রাতের বেলা যখন সেখানে সমস্ত কয়েদিরা ঘুমিয়েছিল, তখন মাঝরাতে সেখানে বেশ কয়েকজন গার্ড আসে। আর সেখানে বিলি নামক একজন কয়েদি ছিল। গার্ডেরা তখন জোর করে বিলিকে ধরে নিয়ে যায়। বিলি আসলে অন্যান্য কয়েদির চাইতে দেখতে অনেক সুন্দর ছিল, তাই প্রতিদিন রাতে এখানকার প্রভাবশালী কয়েদিদের রুমে জোর করে বিলিকে ঢুকিয়ে দেয়া হয়। আর আজকে তাকে দিয়ে আসা হয় অ্যান্ড্রে নামক একজন ভয়ানক কয়েদির সেলে, যেখানে তাকে প্রচুর পরিমাণে শারীরিক নির্যাতন করা হয়। এই অ্যান্ড্রে আসলে ছিল রাশিয়ান একজন মাফিয়া এবং এই জেলের অনেক ভয়ানক একজন ফাইটার। আর তার দলের লোকেরা এসে এখানকার অফিসারকে প্রতিনিয়ত টাকা দিয়ে যায়, তাই অফিসাররা তাকে এসব অন্যায় করতে সাহায্য করে। এবার সকালবেলা যখন কয়েদিদেরকে সেল থেকে বাইরে নিয়ে আসা হচ্ছিল, তখন মাইক এখানে বিলিকে দেখতে পায়। বিলি একটি জায়গাতে বসে কাঁদছিল আর তার শরীরের বিভিন্ন জায়গাতে আঘাতের চিহ্ন ছিল। গতকাল রাতে সে আসলে বিলির চিৎকারের আওয়াজ শুনতে পেয়েছিল, কিন্তু সে বুঝতে পারছে না যে আসলে তার সঙ্গে কি হয়েছে। এদিকে কয়েদিদের লাইনের মধ্যে অ্যান্ড্রে নামক সেই কয়েদিটিও ছিল, আর সে এখানে মাইককে দেখে তাকে নিয়ে মজা করছিল, তাকে তার ওয়াইফের হত্যাকারী বলে খ্যাপাচ্ছিল, যেটা শুনে মাইক প্রচণ্ড রেগে যায়। এমন সময় অ্যান্ড্রে তাকে ধাক্কা দিলে মাইকও তখন তার উপর আক্রমণ করে বসে। তারা কয়েদিদের লাইন ভেঙে সেখানে লড়াই শুরু করে, যদিও গার্ডরা তাদেরকে বারবার নিষেধ করছিল, কিন্তু এখানে কেউই কোনো কথা শুনছিল না। আর এমন সময় কয়েকজন গার্ড এসে মাইককে চেপে ধরে, তবে তারা অ্যান্ড্রেকে কিছুই বলে না, বরং এই লড়াইয়ের শাস্তি হিসেবে তারা মাইককে জেলের টর্চার সেলে পাঠিয়ে দেয়, যেটা কিনা ছিল জেলটির অনেক ভয়ানক একটি জায়গা। এমনকি সেখানে যে টয়লেট ছিল, সেই টয়লেটটিও ওভারফ্লো হয়ে বাহিরে টয়লেটে নোংরা পানি চলে আসছিল, যার ফলে দুর্গন্ধে সেই জায়গাতে মাইকের পক্ষে টেকাই যাচ্ছিল না। এমনকি সেখানে ঘুমানোর মতো উঁচু একটি জায়গা ছিল, যেখানে ঘুমানোটা ছিল অনেক বেশি কষ্টকর। তো এই টর্চার সেলে আসার পর মাইককে শুধুমাত্র একবার খাবার দেয়া হয়। এরপর প্রায় একটানা বেশ কয়েকদিন সময় পার হয়ে গেলেও তাকে আর কোনো খাবার পানি কিছু দেয়া হচ্ছিল না। আর মাইকও এখানে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে সে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তাছাড়া তার কাছে এখন বেঁচে থাকার মতো কোনো কারণও ছিল না। সে যাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসত, সেই তো এখন তাকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে। তাহলে সে বেঁচে থেকেই বা কি করবে? তাই সে তার শার্টটি খুলে সেটার মাধ্যমেই মরার চেষ্টা করছিল, কিন্তু এতেও সে ব্যর্থ হয়ে যায়, কারণ তার শার্টটি অনেক বেশি নর্মাল একটি কাপড়ের ছিল। তাই সে মরার জন্য সেখানকার দেয়ালের সঙ্গে তার মাথায় বারবার আঘাত করছিল, কিন্তু এত কিছুর পরও মৃত্যু যেন তার কাছেই আসছিল না। এসবে ক্লান্ত হয়ে যখন সে সেখানে বসেছিল,
ঠিক তখনই সে সেখানে খুব সুন্দর একটি প্রজাপতি দেখতে পায়। আর প্রজাপতিটি দেখে মাইকের কাছে মনে হয় যে এটা হয়তো তার ওয়াইফেরই আত্মা, যে কিনা এখনও তার সঙ্গেই রয়েছে। তাই এখানে মাইকের তার ওয়াইফের সুন্দর কিছু স্মৃতি মনে পড়ছিল, যেখানে তার ওয়াইফ তাকে বলেছিল যে সে তাকে সবসময় সুখী দেখতে চায়, তার মুখে সবসময় হাসি দেখতে চায়, এবং সে চায় যে মাইক অনেক ভালোভাবে পৃথিবীতে বেঁচে থাকুক। তো তার ওয়াইফের কথা মনে পড়তেই মাইক যেন তার মাঝে বেঁচে থাকার অনুপ্রেরণা পায়। সে সিদ্ধান্ত নেয় যে সে আর কোনোদিনও নিজে থেকে মরতে চাইবে না। আজকে সকালে তাকে সেখানে অল্প কিছু খাবার দেওয়া হয়েছিল যাতে সে কোনো মতে বেঁচে থাকে। তবে নিজেকে মেরে ফেলার জন্য মাইক সেই খাবার খায়নি। কিন্তু প্রজাপতিটি যখন সেই খাবারটির উপর গিয়ে বসে, তখন মাইক সেই খাবারটি তার হাতে নিয়ে খেতে শুরু করে। এবার কয়েকদিন পর মাইককে সেই টর্চার সেল থেকে বের করা হয়, আর তাকে আজকে নতুন একটি সেলে পাঠিয়ে দেয়া হয়। তবে সেই সেলটিতে আরও একজন কয়েদি ছিল, যার নাম ছিল ফিউরিয়াস। সে দেখতে অনেক ভয়ানক ছিল, এমনকি সে প্রায় 3টি মার্ডার করে এখানে এসেছে। তাই মাইকের কাছে সেখানে থাকতে বেশ ভয় লাগছিল। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে এমন একটি অ্যাপের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই, যেটা কিনা বিভিন্ন বিনোদনের সবচাইতে বিশ্বস্ত ওয়েবসাইট। এর অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি। এখানে জেতার সম্ভাবনা অন্যান্য অ্যাপের তুলনায় অনেক বেশি। চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, তাই সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য আপনার প্রিয় দলকে সমর্থন করার এটি একটি দুর্দান্ত সুযোগ। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবেন, এমনকি আপনি স্কোর অনুমান করে গেমও খেলতে পারবেন। এখানে রয়েছে ল্যাপটপ, আইফোন, BMW গাড়ি এবং আরও অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ। এখানে রয়েছে ক্র্যাশ গেম, আপনি যা চান তা বেছে নিতে পারেন। রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ব্যবহার করে আপনার প্রথম ডিপোজিটের উপর 30,000 টাকা এবং বিনামূল্যে স্পিন পেতে পারেন। আপনি সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে দেওয়া লিঙ্কের মাধ্যমে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে গিয়ে সার্চ করুন 1xbet লিখে। রেজিস্ট্রেশনের সময় KEYAE এই প্রোমো কোডটি ব্যবহার করুন এবং বোনাস পান। এটা শুধুমাত্র একটি বিজ্ঞাপন। এই সমস্ত অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থাকুন। তো মাইককে এখানে একজন অফিসার বলে যে মাইক চাইলে তারা তাকে এই সেলটি পরিবর্তন করে দিতে পারবে, কিন্তু এর বিনিময়ে মাইককে টাকা দিতে হবে। তবে মাইকের কাছে যেহেতু কোনো টাকাই ছিল না, তাই সে এই সেলটিতেই থাকতে চায়। তবে সেলে প্রবেশ করে সে একদম চুপচাপ ছিল। সে আসলে এমন কিছু করতেই চাইছিল না যাতে ফিউরিয়াসের সঙ্গে তার ঝামেলা হয়, বরং সে চুপচাপ সেখানে গিয়ে তার বিছানায় শুয়ে পড়ে। তবে ফিউরিয়াসকে দেখে মাইকের কাছে তেমন একটা খারাপ মনে হয় না, কারণ ফিউরিয়াস একদম চুপচাপ ছিল আর সে নিজের মতোই সেখানে সময় কাটাত। এমনকি সে প্রায় সবসময়ই বই পড়তে ব্যস্ত থাকত। মাইক তার সামনে দিয়ে চলাচল করলেও সেদিকে সে খুব একটা মনোযোগ দিত না। তো এইভাবেই এই সেলে মাইকের প্রায় বেশ কয়েকদিন সময় পার হয়ে যায়, কিন্তু এখন পর্যন্ত ফিউরিয়াস তার সঙ্গে একটি কথাও বলেনি। তবে অন্যদিকে আস্তে আস্তে মাইকের সঙ্গে বিলি নামক সেই কয়েদির পরিচয় হয়। সে বিলির কাছ থেকে সবকিছু জানতে পারে যে বিলির সঙ্গে আসলে কি কি ঘটছে। আসলে এখানকার প্রায় সমস্ত কয়েদি রাশিয়ান ছিল, কিন্তু বিলি এবং সে ছিল আমেরিকান। তো মাইক যখন বিলির সঙ্গে কথা বলছিল, ঠিক তখনই তাদের কাছে হুইলচেয়ারে বসা একজন কয়েদি আসে, যার নাম হচ্ছে হেনরি। সেও ছিল তাদের মতোই আমেরিকান, তাই সে এসে তাদের সঙ্গে অনেক গল্প করে। তবে হেনরি ছিল অনেক পুরনো একজন কয়েদি, তাই এই জেলের আনাচে কানাচে যা কিছু রয়েছে সবকিছু হেনরি জানত। মাইক তখন হেনরি এবং বিলির সঙ্গেই জেলের ব্যাপারেই কথা বলছিল, আর এখানেই তাদের তিনজনের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। আর হেনরির কাছ থেকে তারা জানতে পারে যে অ্যান্ড্রে নামক যে কয়েদি বিলিকে এভাবে টর্চার করছে, সেই কয়েদি আসলে মূলত এই পুরো জেলটিকেই কিনে নিয়েছে। তার ইশারাতেই এখানকার সবকিছু পরিচালিত হয়। সে রাশিয়ার অনেক কুখ্যাত একজন ধনী মাফিয়া। হেনরি এখানে মাইককে একটি পরামর্শ দেয়। সে মাইককে বলে যে জেলের মধ্যে টাকা দিয়ে সবকিছু পাওয়া যায়, তাই বাইরের মাইকের অ্যাকাউন্টে যদি কোনো টাকা পয়সা থেকে থাকে, তাহলে সে যেন কোনো মানুষের মাধ্যমে তার টাকা এখানে নিয়ে আসে এবং টাকাগুলোকে সাবধানে রেখে দেয়। তাহলে যে কোনো সময় সে যে কোনো বিপদ থেকে টাকা দিয়ে বাঁচতে পারবে। তো এবার সেদিন রাতের বেলা মাইক যখন ঘুমোচ্ছিল, তখন সে তার ওয়াইফকে নিয়ে সেদিন রাতের ভয়ানক স্বপ্ন দেখছিল, যে কিভাবে সেই নরপশু তার ওয়াইফের উপর ঝাঁপিয়ে পড়েছিল। তার ওয়াইফ আতঙ্কে এবং ভয়ে কতটা কষ্ট পেয়েছিল। আর এই সমস্ত দৃশ্য দেখতে দেখতে সে ঘুমের মধ্যেই চিৎকার করে উঠছিল, যেটা ফিউরিয়াসের কাছে একদমই ভালো লাগছিল না। ফিউরিয়াস তখন মাইকের কাছে এসে মাইকের মুখ চেপে ধরে। তবে ফিউরিয়াস এখানে তাকে আর তেমন কিছু বলে না, বরং সে তাকে একদম চুপচাপ থাকতে বলে। তবে মাইক এখানে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। সে ভাবছিল ফিউরিয়াস তাকে মেরেই ফেলবে। তাছাড়া যেদিন থেকে সে সেলের মধ্যে এসেছে, সেদিন থেকে সে আতঙ্কে ঠিকমতো ঘুমোতে পর্যন্ত পারছে না।
কারণ ফিউরিয়াস তার সেলের মধ্যে শব্দ একদমই পছন্দ করে না। তাই মাইক ভয়ে সেখানে নড়তে পর্যন্ত পারে না। তাই সেদিন কোনো মতে সকাল হয়ে যাওয়ার পর মাইক হেনরির কাছ থেকে কিছু টাকা ধার নেয়, আর সে সোজা সেখানকার অফিসারের কাছে যায়, যার উপর এখানকার সমস্ত কিছুর দায়িত্ব রয়েছে। মাইক তখন তার হাতে সেই টাকা দিয়ে তাকে বলে যে দয়া করে সে যেন তার সেলটি পরিবর্তন করে দেয়, কারণ ফিউরিয়াসের ভয়ে সে থাকতে পারছে না। ফিউরিয়াসকে দেখলেই তার অনেক ভয় লাগে, কিন্তু অফিসার এখানে তার কথা শুনে হাসে আর বলে, তোমার লজ্জা করল না? সামান্য কিছু টাকা নিয়ে তুমি আমার কাছে এসেছো? এইটুকু টাকায় কোনো কাজ হবে না। তাই মাইক তখন মন খারাপ করে সেখান থেকে চলে আসে। আর সেদিন আবার তার সঙ্গে জ্যাক নামক একটি ছেলে দেখা করতে আসে। জ্যাক আসলে হচ্ছে তার ওয়াইফের ছোট ভাই। তো জ্যাক এখানে মাইককে বলে যে সে যেন একদম মন খারাপ না করে, তার ভাগ্যে যা ছিল তাই হয়েছে। তাছাড়া সে তো নিজের হাতে তার ওয়াইফের হত্যাকারীকে শাস্তি দিয়েছে, এর থেকে বড় পাওনা আর কি হতে পারে। তাছাড়া জুলিয়াকেও তারা খুব সুন্দরভাবে দাফন করেছে, আর সে একজন উকিলের মাধ্যমে চেষ্টা করছে মাইকের শাস্তি কিছুটা কমানো যায় কিনা। তাই মাইককে কোনো টেনশন করতে হবে না। এরপর জ্যাক মাইককে কিছু টাকা দেয় এবং বলে যে সে শুনেছে যে জেলের মধ্যে বিভিন্ন জায়গাতে টাকার প্রয়োজন হয়, তাই মাইক যেন এই টাকাগুলো তার প্রয়োজন মতো খরচ করে। মাইক তখন জ্যাককে ধন্যবাদ জানায়। এবার পরের দিন মাইক সহ আরও অনেক কয়েদিকে একটি জায়গাতে নিয়ে আসা হয়। আর এখানে আসার পর মাইক জানতে পারে যে এভাবে কয়েদিদেরকে জেলের বাইরে নিয়ে এসে এখানে কাজ করানো হয়। আর এই কাজগুলো ছিল অনেক পরিশ্রমের কাজ, কিন্তু বাধ্য হয়ে প্রত্যেকটি কয়েদিকে এই কাজগুলো করতে হয়, যেটার বিনিময়ে তাদেরকে সামান্য পরিমাণ টাকা দেয়া হয়। আর এই টাকাগুলো তারা জেলের মধ্যে খরচ করতে পারবে। তো এখানে প্রত্যেকটি কয়েদি অনেক পরিশ্রম করে কাজ করছিল, কিন্তু মাইক আসলে এই ধরনের কাজ কোনোদিনও করেনি, তাই সে সহজেই এই কাজগুলো করতে পারছিল না। তখন একজন অফিসার এসে তাকে অনেক গালাগাল দিচ্ছিল, তাই মাইক তখন অন্যান্য কয়েদির দেখা দেখি চেষ্টা করছিল ভালোভাবে কাজগুলো সম্পন্ন করার। এবার কাজ শেষ হলে যখন তারা আবারও কারাগারে ফিরে আসে, তখন তাদের সবাইকে দুপুরের খাবার খাওয়ানোর জন্য নিয়ে যাওয়া হয়। মাইক, বিলি, হেনরি এবং আরও একজন নতুন কয়েদির সঙ্গে খেতে বসেছিল। তবে বিলিকে দেখতে পেয়ে এমন সময় সেখানে অ্যান্ড্রে চলে আসে, আর অ্যান্ড্রে তাদের সবাইকে দুর্বল পেয়ে তাদেরকে বিভিন্ন আজে বাজে কথা বলতে থাকে। এমনকি সে তাদের খাবারগুলো নষ্ট করে দিয়ে চলে যায়, কিন্তু তাদের কারোই সাহস ছিল না অ্যান্ড্রের সঙ্গে লড়াই করার। তাই সেদিন তাদেরকে না খেয়েই থাকতে হয়। এবার কারাগারের মাঠে এসে মাইক দেখতে পায় যে এখানে নাকি প্রতিনিয়ত স্পার্কা নামক একটি গেম হয়। আর এই গেমটি মূলত আয়োজন করা হয় কয়েদিদেরকে নিয়ে, যেখানে কারাগারের সবচাইতে শক্তিশালী কয়েদিরাই অংশ নেয়। আর এই গেমটির সবকিছুই মূলত পরিচালনা করে এখানকার জেনারেল। তবে এই প্রত্যেকটি ম্যাচ শুরু হওয়ার আগে এখানে যে কোনো দুজন কয়েদিদের মধ্যে ভয়ানক ফাইট হয়। সেখানে অনেক বড় বড় ক্যাসিনো কোম্পানির মালিকেরা আসে এবং তারা এই কয়েদিদের উপর কোটি কোটি টাকা বাজি ধরে। এতে করে তাদেরও যেমন লাভ হয়, তেমন এখানকার কর্মরত প্রত্যেকটি অফিসারই লক্ষ লক্ষ টাকা উপার্জন করে। এটা মূলত ছিল কয়েদিদেরকে কাজে লাগিয়ে তাদের একটি বিজনেস। তাছাড়া অনেক ধনী গেস্টরা এই ম্যাচগুলো এনজয় করতে আসে, তারাও অফিসারদেরকে অনেক টাকা দিয়ে যায়। এমনকি এখানকার জেনারেলও বিভিন্ন কয়েদিদের উপর বাজি ধরে থাকে। বিশেষ করে অ্যান্ড্রে ছিল তার সবচাইতে প্রিয় খেলোয়াড়, কারণ অ্যান্ড্রে হচ্ছে অনেক শক্তিশালী। তাই অ্যান্ড্রের উপর সে যতবারই বাজি ধরেছে, অ্যান্ড্রে ঠিক ততবারই জিতেছে। তো এবারও জেনারেল অ্যান্ড্রের উপরই বাজি ধরেছিল, আর অ্যান্ড্রেও এখানে মুহূর্তের মধ্যেই প্রত্যেকটি কয়েদিকে হারিয়ে দিচ্ছিল। তো পরপর কয়েকটি ম্যাচ জিতে যাওয়ার পর অ্যান্ড্রে বিলিকে তার সঙ্গে ফাইট করার জন্য অফার করে, কিন্তু বিলি তখন ভয় পেয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যায়। তবে অ্যান্ড্রে যেহেতু প্রতিদিন রাতেই বিলির উপর টর্চার করত, তাই বিলি আজকে তার মোকাবেলা করার সিদ্ধান্ত নেয়। সে তার টুথব্রাশটিকে ঘষে ঘষে ধারালো করে ফেলে। এরপর অফিসাররা যখন বিলিকে অ্যান্ড্রের কাছে দিয়ে আসে, বিলি তখন অ্যান্ড্রেকে তার তৈরি অস্ত্র দিয়ে আক্রমণের চেষ্টা করে, কিন্তু অ্যান্ড্রে তার সমস্ত প্ল্যান বুঝে যায়। সেই তখন উল্টো বিলিকে প্রচণ্ড মারধর করে। এবার পরের দিন সকালে দেখা যায় যে মাইক এবং অন্যান্য কয়েদিরা যখন কাজ করছিল, ঠিক তখনই সেখানে অ্যান্ড্রে এসে মাইককে ধাক্কা দেয় আর বলে যে মাইক নাকি তাকে এবং তার টিমকে অসম্মান করেছে। সে নাকি প্রত্যেকটি কয়েদির মতো তাকে রেসপেক্ট করে না। মাইক তখন এখানে প্রতিবাদ করে। সে অ্যান্ড্রেকে বলে যে বিনা কারণে সে কেন তার পেছনে লেগে আছে, সে তো তার কোনো ক্ষতি করেনি। কিন্তু অ্যান্ড্রে বলে মাইকের অ্যাটিটিউড তার পছন্দ নয়। যেখানে সমস্ত কয়েদিরা তার কথা মতো চলে, সেখানে মাইক কেন নিজের মতো করে চলছে, মাইককেও তার কথা শুনতে হবে। এসব বলতে বলতে অ্যান্ড্রে এখানে মাইকের গায়ে হাত তুলছিল। মাইক তখন অফিসারকে এই ব্যাপারে নালিশ করে যে অ্যান্ড্রে তাকে শুধু শুধু জ্বালাতন করছে, কিন্তু অফিসারও এখানে অ্যান্ড্রের পক্ষে ছিল। সে অ্যান্ড্রেকে একটি কথাও বলে না। এমনকি বাকি কয়েদিরাও ভয় পেয়ে তাদের নিজ নিজ কাজে চলে যায়।
আর এদিকে অ্যান্ড্রে এবং তার সঙ্গীরা মিলে মাইককে প্রচণ্ড মারধর করে। তাকে মাটিতে ফেলে তারা ইচ্ছে মতো লাথি মারতে থাকে। এখানে কোনো দোষ না করেও মাইককে আবারও সেই টর্চার সেলে যেতে হয়, যেখানে কিছুদিন আগেই তাকে শাস্তি দেওয়া হয়েছিল। তবে মাইকের এখন আর কিছুই করার ছিল না, তাকে এখানেই থাকতে হবে। তবে আজকে এই সেলের দেয়ালের মধ্যে মাইক একটি ক্র্যাক দেখতে পায়, যেটা হয়তো দেয়ালটিতে কোনো আঘাতের ফলে হয়েছে। এমনকি সে একটু পরপরই দেয়ালের অপর প্রান্ত থেকে একটি আওয়াজ শুনতে পায়। সে বুঝতে পারে যে দেয়ালের অপর প্রান্তে হয়তো আরেকটি সেল রয়েছে, যেখানে তার মতোই কোনো কয়েদি আছে। সেই কয়েদি আবার মাইকের রেসপন্স পাওয়ার জন্য হাত দিয়ে ওয়ালের মধ্যে কয়েকবার আঘাত করে, যেটা শুনে মাইকও ওয়ালে আঘাত করলে সেই কয়েদিও তখন রেসপন্স করে। তবে মাইক এখানে সেই কয়েদির সঙ্গে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু সেই কয়েদি হয়তো তার কোনো কথা শুনতে পায় না। এভাবেই প্রায় 2 সপ্তাহ সময় পার হয়ে যায়। আর এই সময়ের মধ্যে মাইক অনেকবার সেই কয়েদির সঙ্গে কথা বলতে চাইছিল, কিন্তু তাদের ভেতর শুধুমাত্র দেয়ালে আঘাত করেই কথা হতো, মুখ দিয়ে কেউ কিছু বলতো না। মাইকের কাছে মনে হয় দেয়ালটি অনেক মোটা হওয়ার কারণে তারা একে অপরের কোনো আওয়াজ শুনতে পায় না। তবে এভাবে দেয়ালের আঘাতের মাধ্যমে এতগুলো দিনই তারা যেন দুজন দুজনের বন্ধু হয়ে যায়। এবার পরের দিন মাইকের শাস্তি শেষ হয়, তাকে টর্চার সেল থেকে আবারও বের করে আনা হয়। এরপর মাইক যখন তার সেলে যাচ্ছিল, ঠিক তখনই তার কাছে আবারও অ্যান্ড্রে চলে আসে। অ্যান্ড্রে এখানে আবারও তাকে জ্বালাতন করতে শুরু করে। অ্যান্ড্রে বলে যে মাইক যদি এরপর থেকে তার কোনো কথা অমান্য করেছে আর তাকে কোনোভাবে অসম্মান করেছে, তাহলে সে তাকে সারা জীবনের জন্য টর্চার সেলে পাঠিয়ে দেবে। তবে মাইক এখানে তাকে আর একটি কথাও বলে না, বরং সে তার কথা ইগনোর করে দ্রুত তার সেলে চলে আসে, যেখানে আজকে ফিউরিয়াস ছিল না। তাই এখানে ফিউরিয়াসের যে বইগুলো ছিল, মাইক চুপচাপ সেখানে সময় কাটানোর জন্য ফিউরিয়াসের বইগুলো পড়ছিল। কিন্তু এমন সময় সেখানে ফিউরিয়াস চলে আসে, যেটা দেখে মাইক অনেক বেশি ভয় পেয়ে যায়। আর সে ফিউরিয়াসকে বলে যে তার বই নাকি একটু ধুলো পড়েছিল, সে সেটাই পরিষ্কার করছিল। একথা শুনে ফিউরিয়াস আর তাকে কিছুই বলে না। এবার রাতের বেলা মাইক তার সঙ্গীদের সঙ্গে ডিনার করতে যায়, আর প্রতিবারের মতো আবারও সেখানে অ্যান্ড্রে চলে আসে এবং সে এখানে মাইককে অনেক আজে বাজে কথা বলতে থাকে। তবে মাইক তো সবকিছু চুপচাপ সহ্য করছিল। কিন্তু কিছুক্ষণ পরেই অ্যান্ড্রে বলে, আমি শুনেছি তোমার ওয়াইফকে নাকি ধর্ষণ করা হয়েছে। তবে যাই বলো না কেন, আমি তোমার ওয়াইফের ছবি দেখেছি। শুধু সেই ধর্ষণকারী কেন, তোমার ওয়াইফকে দেখলে কোনো পুরুষেরই মাথা ঠিক থাকার কথা না। তবে এই কথা শুনেই মাইক যেন একদম পাগলের মতো হয়ে যায়। সে তো এমনিতেই তার ওয়াইফের কথা চিন্তা করতে করতে অনেক ডিপ্রেসড হয়ে গিয়েছে, তার উপর আবার নিজের ভালোবাসার মানুষকে এত নোংরা কথা বলায় সে অ্যান্ড্রের মতো শক্তিশালী মানুষকেও ইচ্ছে মতো মারতে থাকে। কেউ তাকে থামিয়ে রাখতে পারে না। সে অ্যান্ড্রের অবস্থা একদম খারাপ করে দেয়, যার ফলে মাইককে আবারও সেই টর্চার সেলে পাঠিয়ে দেয়া হয়। এবার বেশ কিছুদিন পর দেখা যায় যে হঠাৎ করে জেলের বাইরের একটি জায়গাতে অনেক ভয়াবহ একটি মাইন বিস্ফোরণ হয়, যার ফলে সেখানকার মাটির মধ্যে বিশাল বড় একটি গর্ত তৈরি হয়ে যায়। আর এই সুযোগকে কাজে লাগায় বিলি। বিলি তখন আস্তে আস্তে জেলের ভেতর থেকে গর্তটিকে বড় করে একদিন সেই গর্তের মাধ্যমে জেল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তার সঙ্গে ছিল আরও একজন কয়েদি। তো তারা দৌড়ে পালানোর সময় একজন অফিসার তাদেরকে দেখে ফেলে, আর সে সঙ্গে সঙ্গে সেই লোকটিকে গুলি করে মেরে ফেলে। তবে বিলি কোনোভাবে বেঁচে গেলেও সেই অফিসার তাকে ধরে আবারও জেলখানাতে নিয়ে আসে। আর জেনারেল এখানে তাকে শাস্তি হিসেবে সেদিন রাতে প্রত্যেকটি হিংস্র কয়েদিদের রুমে দিয়ে আসে এবং প্রত্যেকের কাছ থেকে টাকা নেয়। অন্যদিকে আমরা মাইককে দেখতে পাই। মাইক এখন অনেক বেশি স্ট্রং হয়ে গিয়েছে। সে আসলে ভালোভাবেই বুঝতে পেরেছে যে এভাবে দুর্বল হয়ে থাকলে সেই জেলে টিকতে পারবে না, কারণ এখানে শুধুমাত্র শক্তিশালী কয়েদিদের রাজত্ব চলে। তাই সেবার মনে মনে প্রতিজ্ঞা করেছে যে সেই এখন হবে জেলের সবচাইতে ভয়ানক কয়েদি, যার ভয়ে সবাই কাবু হয়ে থাকবে। এ কারণে টর্চার সেলেই মাইক নিজেকে স্ট্রং বানানোর ট্রেনিং শুরু করে দেয়। সে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কঠিন কঠিন ব্যায়াম করে তার শরীরের প্রত্যেকটি মাসলকে অনেক স্ট্রং বানাতে থাকে। টর্চার সেলের বিভিন্ন ছোটখাটো জিনিসকে কাজে লাগিয়ে সে খুব ভালোভাবেই নিজেকে শক্তিশালী বানানোর ট্রেনিং করতে পারছিল। এভাবেই প্রায় বেশ কিছুদিন সময় পার হয়ে যায়। এরপর মাইককে যখন টর্চার সেল থেকে বের করে আনা হয়, মাইক তখনও তার ট্রেনিং চালিয়ে যাচ্ছিল। বিভিন্ন ভারী ভারী জিনিস দিয়ে সে ট্রেনিং করত। এমনকি ফিউরিয়াস যখন ঘুমিয়ে থাকত, তখনও মাইক তাদের বিছানাকে কাজে লাগিয়ে কোনো শব্দ না করে ট্রেনিং করত। এভাবেই দিনের পর দিন সে অনেক শক্তিশালী হয়ে যাচ্ছিল। তবে তার এই ট্রেনিংয়ের ব্যাপারে কেউ জানত না। এমনকি মাইককে যখন কয়েদিদের সঙ্গে মাঠে কাজ করতে নিয়ে যাওয়া হতো, মাইক তখন ইচ্ছে করেই সবচাইতে কঠিন কাজটি করতে চাইত। এভাবে করে সে আরও স্ট্রং হয়ে যায়। আস্তে আস্তে সে অনেক ভারী ভারী জিনিসও তুলতে পারে। যদিও বেশ কয়েকদিন ফিউরিয়াস মাইকের এই বিষয়টি লক্ষ্য করে,
কিন্তু সে এতে খুশি ছিল। সে তার কোনো ব্যাপারে কিছুই বলে না। এবার বেশ কয়েকদিন পর স্পার্কা ফাইটিংয়ে আবারও ফাইটের আয়োজন করা হয়, যেখানে প্রতিবারের মতো অ্যান্ড্রে ছিল প্রধান ফাইটার। আর এবার অ্যান্ড্রের বিপরীতে ফাইট করবে মাইক। তাই অ্যান্ড্রে তো ফাইটের আগেই তাকে নিয়ে অনেক মজা করছিল, কিন্তু মাইক এই ফাইট নিয়েছিল খুবই সিরিয়াস, কারণ এতগুলো দিন সে এই দিনটির জন্যই ট্রেনিং করেছে। এবার কিছুক্ষণের মধ্যেই ফাইট শুরু হলে দেখা যায় যে মাইক যেহেতু এই ধরনের ম্যাচের আগে কোনোদিনও খেলেনি, তাই তার শরীরে শক্তি থাকা সত্ত্বেও সে অ্যান্ড্রেকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। হাজার চেষ্টা করেও সে অ্যান্ড্রেকে একটি আঘাতও করতে পারছিল না। অ্যান্ড্রে তো এখানে তাকে মারতে মারতে তার অবস্থা খারাপ করে দেয়। এমনকি তার চোখের মধ্যেও সে এতটা জোরে আঘাত করে যে মাইক সবকিছু একদম ঝাপসা দেখছিল। তবে এখানেই মাইকের তার ওয়াইফের কথা মনে পড়ে যায়, যে কিভাবে সেই নরপশু তার ওয়াইফের উপর টর্চার করেছিল, আর অ্যান্ড্রে তার ওয়াইফকে কতটা বাজে কথা বলেছে। এসব মনে পড়তেই মাইক তার মাঝে আবারও সাহস ফিরে পায়। সে অ্যান্ড্রের পা ধরে তাকে এমন জোরে আছাড় দেয় যে অ্যান্ড্রে তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, আর মাইক তাকে অনবরত মারতে থাকে। সকলে তো এতে একদম অবাক হয়ে যায়, এমনকি অফিসাররাও এটা বিশ্বাস করতে পারছিল না যে অ্যান্ড্রে এত বাজেভাবে মার খাচ্ছে। মাইক অ্যান্ড্রেকে সকলের সামনে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে। এই প্রথমবার কোনো কয়েদি অ্যান্ড্রেকে হারাতে পেরেছে। তবে মাইক তো অ্যান্ড্রেকে মেরেই ফেলতে চাইছিল। আর এখানে মাইকের এমন ভয়াবহ রূপ দেখে প্রত্যেকটি কয়েদি অনেক ভয় পেয়ে যায়। এখানে যে অফিসাররা বাজি ধরতে এসেছিল তারা অনেক টাকার বাজি হেরে যায়। জেনারেলেরও অ্যান্ড্রের জন্য অনেক লস হয়ে যায়। আর এই ঘটনার পর অ্যান্ড্রে তার সমস্ত পপুলারিটি হারিয়ে ফেলে। সে এরপর আরও বেশ কয়েকটি ম্যাচেও মাইককে হারাতে পারে না। ফলে আস্তে আস্তে অফিসাররাও মাইকের পক্ষে চলে আসে, আর জেনারেল এখন মাইকের উপরই বাজি ধরে। ফলে তার অনেক টাকা লাভ হচ্ছিল। তাই সে কিছুদিন পরপরই বিভিন্ন ম্যাচের আয়োজন করছিল, যেখানকার প্রধান ফাইটার হচ্ছে মাইক। আর মাইকও দিনের পর দিন নিজেকে আরও বেশি যোগ্য প্রমাণ করার জন্য জেনারেলের কথা মতো বিভিন্ন কয়েদিদের সঙ্গে ফাইট করত। সে অনেক হিংস্রভাবে তাদেরকে মারত। তবে এসব কিছুর পেছনে সবচাইতে লাভ হতো জেনারেলের, কারণ জেনারেল মাইককে যেন তার হাতের পুতুল বানিয়ে ফেলেছিল। সে মাইককে ব্যবহার করে প্রচুর পরিমাণে টাকা উপার্জন করত। আর মাইকও আস্তে আস্তে অনেক বেশি বদলে গিয়েছিল। তার ভেতরে আগের মতো সেই সরলতা ছিল না। তবে মাইকের এই বিষয়টি বিলের কাছে একদমই ভালো লাগে না, কারণ সে মাইককে তার সরলতার জন্যই অনেক পছন্দ করত। এমনকি ফিরিয়াসের কাছেও বিষয়গুলো ভালো লাগছিল না। তারা দুজন আসলে খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল যে জেনারেল শুধুমাত্র মাইককে তার লাভের জন্য ব্যবহার করছে। তাই প্রত্যেকটি ম্যাচে আসলে মাইক জিতছে না, বরং বাজি ধরে জিতে যাচ্ছে জেনারেল। এবার আজকের ম্যাচ শেষ করে মাইক যখন তার রুমে আসে তখন সে তার চুল দাড়ি সবকিছু কেটে ফেলছিল। তবে এমন সময় সেখানে ফিরিয়াস চলে আসে। ফিরিয়াস দেখতে পায় যে মাইক একদম তার চেহারাই বদলে ফেলেছে, তাকে পুরোপুরি একজন মাফিয়া গ্যাংস্টারের মতোই দেখাচ্ছে। তাই ফিরিয়াস প্রথমবারের মতো মাইকের সঙ্গে কথা বলে। সেখানে মাইককে বলে, জানো মাইক, তোমার সরলতাকে আমি অনেক পছন্দ করতাম। তুমি এখন নিজেকে যেটা দেখানোর চেষ্টা করছো তুমি আসলে সেটা নও। দয়া করে নিজের পাওয়ারের জন্য নিজের সত্যিকারের তুমিকে হারিয়ে ফেলো না। আর এই কারাগারে শক্তিশালী হওয়াটা ঠিক আছে, কিন্তু অফিসারদের হাতের পুতুল হয়ে যেও না। তাদেরকে তোমার উপর বাজি ধরে জিততে দিও না, ওরা তোমাকে ব্যবহার করছে। তবে মাইক এখানে শুধু চুপচাপ তার কথাগুলো শোনে, সে আর একটি কথাও বলে না। এবার কিছুদিন পর রাশিয়ার ইন্ডিপেন্ডেন্স ডে ছিল, আর এটা যেহেতু একটি রাশিয়ান কারাগার ছিল তাই কারাগারের সবাই এই দিনটিকে পালন করতে অনেক ব্যস্ত হয়ে পড়েছিল। ফলে বিলির কাছে আজকে অনেক বড় একটি সুযোগ রয়েছে এখান থেকে পালিয়ে যাওয়ার, কারণ বিলি আর এখানে একদিনও থাকতে চাইছিল না। এখানে তার প্রত্যেকটি মুহূর্তই যেন নরকের মতো কাটছিল। প্রতিদিন রাতে টর্চার সে সহ্য করতে পারছে না, আর তাকে আজকে পালাতে সাহায্য করবে হেনরি। আসলে হেনরি যেহেতু এই কারাগারের সবকিছু জানত, তাই এই কারাগারের চাবি কোথায় থাকে সেটাও তার জানা আছে। ফলে হেনরি অনেক কষ্ট করে বিলিকে কারাগারের চাবি এনে দেয়। বিলি তখন তাকে মন থেকে ধন্যবাদ জানায়। এরপর সে বিদায় নেওয়ার জন্য মাইকের কাছে চলে যায়, আর সে মাইককে জানায় যে সে আজকে এখান থেকে চলে যাচ্ছে। এদিকে মাইকের আজকে স্পেশাল একটি ফাইট ছিল, আর আজকে তার সঙ্গে ফাইট করার জন্য অন্য একটি কারাগার থেকে ফালিয়া নামক একজন কয়েদিকে আনা হয়েছে, যে কিনা অনেক ভয়ানক একজন ফাইটার ছিল। তো তারা এখানে প্রথমে একে অপরের সঙ্গে পরিচিত হয়। কিন্তু আজকে যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে ছিল তাই তাদের ফাইটটি স্থগিত করে আজকে তাদেরকে আনন্দ করতে বলা হয়। এবার সেদিন রাতের বেলা পার্টিতে যখন সবাই ডিনার করতে ব্যস্ত ছিল তখন এই সুযোগে বিলি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ঠিক তখনই সেখানে জেনারেল চলে আসে আর তারা বিলিকে ধরে ফেলে। এখানে আমরা জানতে পারি যে হেনরি আসলে বিলিকে ধোঁকা দিয়েছে। হেনরি নিজে জেনারেলকে বিলির ব্যাপারে সবকিছু বলে দিয়েছে,
সামান্য কিছু মেডিসিনের বিনিময়ে সেই কাজটি করেছে, কারণ এই মেডিসিনগুলো না খেলে সে অনেক অসুস্থ হয়ে যায়। তবে হেনরি যখন জেনারেলকে বিলির ব্যাপারে সবকিছু বলছিল, তখন সেই সবকিছু আড়ালে থেকে দেখতে পেয়েছিল ফিউরিয়াস। তবে বিলি তো এটা কোনোভাবে কল্পনাও করতে পারেনি যে হেনরি তার সঙ্গে এমন করবে। তো জেনারেল এখানে বিলিকে আবারও বন্দি বানিয়ে ফেলে। এবার পরের দিন কারাগারে আবারও ফাইটের আয়োজন করা হয়, আর ফালিয়াকে বলা হয় যে যদি সে কোনোভাবে এই ফাইটে জিততে পারে তাহলে তার জন্য স্পেশাল গিফট রয়েছে। আর ফালিয়া আসলে ছিল অনেক শক্তিশালী, সে অনেক শক্তিশালী ফাইটারদেরকেও হারিয়ে দিয়েছে। তাই আজকে প্রথমবার মাইক যেহেতু ফালিয়ার সঙ্গে লড়ছে, তাই মাইক তার কৌশলগুলো ধরতে পারছিল না, ফলে ফালিয়া খুব সহজেই ম্যাচটি জিতে যায়। এরপর সেদিন রাতের বেলা ফালিয়াকে তার প্রাইজ দেয়া হয়, আর এই প্রাইজ আসলে ছিল বিলি। অফিসাররা ফালিয়াকে বিলির রুমে প্রবেশ করিয়ে দেয়, তবে বিলি যেন আজ একদম স্তব্ধ হয়ে যায়, সে আজ কোনো প্রতিবাদ করে না। আর পরের দিন সকালে দেখা যায় যে বিলি তার সেলের মধ্যে অনেক খারাপ অবস্থায় পড়ে আছে, তার শরীরে শত শত আঘাতের চিহ্ন ছিল। ফালিয়া আসলে তার উপর এতটা অত্যাচার করেছে যে সে এখন তার জীবনের শেষ মুহূর্ত গুনছে। তবে তার এমন খারাপ অবস্থাতেও কেউ তার কাছে আসছিল না। কিন্তু এমন সময় বিলিকে মাইক দেখতে পায়, সে দ্রুত তখন বিলির কাছে আসে। আর বিলি এখানে তার মৃত্যুর আগে মাইককে বলে যে এখানকার সবাই মাইককে ব্যবহার করছে, তাই মাইক যেন কোনোভাবেই তাদের হাতের পুতুল হয়ে না থাকে। মাইক যেন তার সত্যিকারের রূপে আবারও ফিরে আসে, কারণ পৃথিবীতে শত শত বছর কোনো খারাপ মানুষ হয়ে বাঁচার চাইতে অন্তত একদিন ভালো মানুষ হয়ে মৃত্যুবরণ করাটা অনেক বেশি আনন্দের। এসব কথা বলতে বলতে বিলি সেখানেই মারা যায়। বিলির এই মৃত্যু মাইকের মনে অনেক বেশি দাগ কেটে গিয়েছিল, কারণ এখানকার প্রত্যেকেই বিলির উপর অনেক বেশি টর্চার করেছে, একজন ছেলে মানুষের উপর নরপশুদের মতো নির্যাতন চালিয়েছে। এবার কিছুক্ষণের মধ্যেই তাদের ফাইটিং ম্যাচ শুরু হয়, যেখানে ফিউরিয়াস এবং মাইক ফাইট করবে। কিন্তু মাইকের এখানে বারবার বিলির কথা মনে পড়ছিল, তাই সে সেখানে চুপচাপ বসে থাকে। সে আজ থেকে আর ফাইট করতে চাইছিল না। কিন্তু এমন সময় সেখানে ফাইট করতে ফালিয়া চলে আসে, আর সে তার সঙ্গে ফাইট করতে শুরু করে দেয়। তবে মাইক আজকে তাকে একবারের জন্য আঘাত করছিল না। কিন্তু এদিকে মাইকের উপর বাজে ধরেছিল জেনারেল, তাই মাইকের এমন অবস্থা দেখে জেনারেল অনেক রাগ করছিল। কিন্তু মাইকের এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকার কারণে ফালিয়া খুব সহজেই এই ম্যাচটি জিতে যায়। কিন্তু জেনারেল এতে প্রচণ্ড রেগে গিয়েছিল, তাই সে তখন মাইককে শাস্তি দেওয়ার জন্য টেনে সেখান থেকে নিয়ে যায়, কারণ মাইক জানিয়ে দিয়েছিল যে আজকের পর থেকে সে আর ফাইট করবে না। এরপর দেখা যায় যে মাঠের মাঝখানে একটি পিলারের সাথে সে মাইকের হাতগুলো উঁচু করে তাকে সেখানে বেঁধে রেখেছে, আর সেখানে প্রচণ্ড রোদ ছিল, তাই মাইকের সেখানে থাকতে অনেক কষ্ট হচ্ছিল। কিন্তু ঘন্টার পর ঘন্টার সময় পার হয়ে গেলেও তারা মাইকের বাঁধন খুলে দেয় না। অন্যদিকে আমরা ফিউরিয়াসকে দেখতে পাই, যে কিনা একটি জায়গাতে হেনরিকে একা পেয়েছিল, তাই সে সুযোগ বুঝে হেনরির কাছে আসে। তার কাছে আবার ছোট্ট একটি কেরোসিনের বোতল ছিল। ফিউরিয়াস তখন হেনরির শরীরে কেরোসিনগুলো ঢালতে থাকে। হেনরি তো এতে অনেক ভয় পেয়ে যায়, আর সে জানতে চায় যে ফিউরিয়াস তার সঙ্গে কেন এমন করছে। ফিউরিয়াস তখন বলে কারণ সে সহজ সরল একটি ছেলের বন্ধু হয়ে শেষ পর্যন্ত তাকে ধোঁকা দিয়েছে, এমনকি তার জন্য বিলিকে মরতে হয়েছে। সেদিন যদি সে বিলিকে সত্যিই পালাতে দিত তাহলে বিলির জীবনটা বেঁচে যেত। সে বিলির মৃত্যুর জন্য দায়ী, তাই তারও বাঁচার কোনো অধিকার নেই। তবে হেনরি এখানে ফিউরিয়াসের কাছে বারবার ক্ষমা চাইছিল, কিন্তু ফিউরিয়াস তখন তার শরীরে আগুন লাগিয়ে দেয়, ফলে হেনরি সেখানেই মারা যায়। অন্যদিকে আমরা মাইককে দেখতে পাই। একটানা প্রায় বেশ কয়েকদিন সময় পার হয়ে গেলেও জেনারেল মাইককে সেখানেই ঝুলিয়ে রেখেছিল। কেউ তাকে একটিবারের জন্য সাহায্য করতে আসে না। রোদ, ঝড়, বৃষ্টি সবকিছুই তাকে স্পর্শ করে চলে যায়, কিন্তু এতে তারও যেন কোনো অনুভূতি ছিল না। সে কষ্ট পেতে পেতে নিজের সমস্ত অনুভূতিকেই যেন হারিয়ে ফেলেছে। কিন্তু এত কষ্টের পরও সে কোনোভাবেই ফাইট করতে রাজি ছিল না, কারণ সে জানত সে ফাইট করে জিতলে জিতে যাবে এখানকার অসৎ অফিসাররা। কিন্তু জেনারেল সিদ্ধান্ত নিয়েছে যে মাইক যতদিন পর্যন্ত ফাইট করতে রাজি না হবে ততদিন পর্যন্ত তাকে এভাবেই ঝুলিয়ে রাখা হবে। তবে অন্যদিকে জেলের আরও বড় দুজন গ্যাংস্টার ছিল, তাদের প্রত্যেকেরই টিম ছিল অনেক বড়। তো এই দুজন গ্যাংস্টার যখন প্রতিনিয়ত মাইকের অবস্থা লক্ষ্য করছিল তখন মাইকের জন্য তাদের অনেক খারাপ লাগছিল, কারণ অ্যান্ড্রের জন্য একসময় তার এই জেলে থাকতে পারছিল না, আর আজকে এই মাইককেই কিনা এতটা কষ্ট সহ্য করতে হচ্ছে। এসব কথা চিন্তা করে এই দুই গ্যাংস্টারের টিম এখন এক হয়ে যায়। এবার পরের ম্যাচে যখন তাদেরকে ফাইট করতে বলা হয় তখন তারা দুজনেই এখানে জানিয়ে দেয় যে তাদের বিনোদন এবং টাকা উপার্জনের জন্য তারা নিজেদের মধ্যে আর ফাইট করবে না। এসব কথা শুনে অফিসাররা অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ এখন কোনো কয়েদি তাদের কথা শুনতে চাইছিল না।
তাই তারা চাইলেও এখন প্রত্যেকটি কয়েদিকে মাইকের মতো শাস্তি দিতে পারবে না। তবে কয়েদিদের এমন সিদ্ধান্তে অফিসার এবং জেনারেল সহ সবাই অনেক বেশি ক্ষিপ্ত হয়ে গিয়েছিল, কারণ তারা কেউ যদি ফাইট না করে তাহলে তো তারা আর টাকা উপার্জন করতে পারবে না। এখন কয়েদিদের এমন বিদ্রোহ দেখে তাদের হেড অফিসার জেনারেলকে অর্ডার দেয় মাইককে যাতে মুক্ত করে দেয়া হয়। এরপর জেনারেল তখন মাইককে মুক্ত করে কারাগারের হসপিটালে পাঠিয়ে দেয়, কারণ তার শরীরের অবস্থা অনেক খারাপ ছিল। তবে অসুস্থ অবস্থায় মাইক বারবার তার ওয়াইফকে দেখতে পাচ্ছিল, যেখানে তার ওয়াইফ তাকে বলে যে মাইক এখন একদম সঠিক রাস্তায় আছে আর তার ওয়াইফ মাইকের জন্য অনেক প্রাউড ফিল করছে, যেটা শুনে মাইক তার মনে অনেক শান্তি পায়। এবার মাইক সুস্থ হয়ে যাওয়ার পর তাকে তার সেলে ফিরিয়ে আনা হয়। এরপর একদিন রাতের বেলা দেখা যায় যে মাইকের সেলের ব্লকের মধ্যে হেড অফিসার আসে, যার নাম হচ্ছে রুশ। রুশ আসলে মাইকের উপর অনেক ক্ষিপ্ত হয়েছিল, কারণ মাইকের জন্য সমস্ত কয়েদিরা এখন তাদের বিরুদ্ধে চলে গিয়েছে। তো অফিসার রুশ এখানে এসে মাইককে বলে যে তাকে এখন তার জীবনে শেষ একটি ফাইট করতে হবে, আর সে চাইলেও এখন এই ফাইট থেকে দূরে সরতে পারবে না, কারণ সেটার জন্য তারা সমস্ত ব্যবস্থা আগেই করে রেখেছে। যে সমস্ত কয়েদিরা মাইকের পক্ষে ছিল তাদের সবাইকেই তারা তাদের সেলে লক করে দিয়েছে। এদিকে মাইকের এখানে কোনো কিছু বলার আগেই অফিসাররা সেখানে মিলাক নামক একজন কয়েদিকে নিয়ে আসে, যে কিনা দেখতে একদম দানবের মতো ছিল, এবং এই কয়েদি ছিল অনেক বেশি হিংস্র। আসলে তার মানসিক সমস্যা ছিল, আর সে তার সামনে যাকেই পেত তার উপরে খুবই ভয়ানকভাবে হামলা করত। এমনকি সে প্রায় 2 টন পর্যন্ত ওজন এক হাতেই তুলে ফেলতে পারত। তাই অফিসাররা তাকে এতদিন আলাদা একটি সেলের মধ্যে বন্দী করে রেখেছিল, আর যখনই কোনো কয়েদিকে মারতে হয় তখনই তারা মিলাকের মাধ্যমে তাকে মেরে ফেলে। তো অফিসাররা মিলাককে মাইকের সামনে ছেড়ে দিয়ে দূরে চলে যায়। মাইক তো এখানে মিলাককে দেখে অনেক ভয় পেয়ে গিয়েছিল, আর মিলাকও সঙ্গে সঙ্গে গিয়ে মাইকের উপর হামলা করে। সে মাইককে একটি খেলনার মতো করে এদিকে ওদিকে ছুঁড়ে মারতে থাকে, যেটা দেখে অফিসাররা অনেক মজা পাচ্ছিল। আর এক পর্যায়ে মিলাক তো মাইকের গলা চেপে ধরে তাকে মেরেই ফেলছিল। কিন্তু এমন সময় মাইকের সামনে একটি দরজা ছিল। মাইক তখন তার একটি হাত দিয়ে সেই দরজার উপর বাড়ি দিতে থাকে। এতে করে দেখা যায় যে মিলাক একদম শান্ত হয়ে যায়, আর সে মাইককে ছেড়ে দিয়ে সেখানে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে সেও একটি দেয়ালের মধ্যে তার হাত দিয়ে বাড়ি দিতে থাকে। আর এখানে আমরা জানতে পারি যে মিলাক আসলে আর কেউ নয়, বরং সে হচ্ছে সেই কয়েদি যে কিনা মাইকের পাশেরই টর্চার সেলে থাকত, এবং মাইকের সঙ্গে সে হাত দিয়ে বাড়ি দিয়ে কথা বলতো। আর মিলাককে দেখে মাইকও বুঝতে পেরেছিল যে মিলাকে আসলে হচ্ছে সেই কয়েদি, তাই সে হাত দিয়ে বাড়ি দিয়ে তার কাছ থেকে বাঁচার চেষ্টা করছিল। এদিকে মিলাকও যখন এখানে মাইককে চিনতে পারে তখন সে মাইকের কাছে এসে মাইকের চেহারায় হাত বুলিয়ে দেয়। সে ইশারায় তার কাছে ক্ষমা চাইতে থাকে, কারণ মিলাক আসলে মাইককে নিজের বন্ধু মনে করে, কারণ এই জেলের মধ্যে মাইকে হচ্ছে একমাত্র ব্যক্তি যে কিনা মিলাকের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিল। এদিকে মিলাকের এমন কাণ্ড দেখে অফিসার রুশ এবং তার সঙ্গীরা তো একদম অবাক হয়ে যায়, আর জেনারেল এখানে মাইকের উপর রেগে গিয়ে তাকে মেরে ফেলার জন্য তার দিকে বন্দুক তাক করে। মাইক তখন এখানে চিৎকার করে বলে যে তারা যদি তাকে এখানে মেরেও ফেলে তাও সে আর তাদের জন্য লড়বে না, তাদের স্বার্থের জন্য সে কোনো মানুষকে আঘাত করতে পারবে না। এদিকে মিলাক যখন তার বন্ধুর বিপদ বুঝতে পারে তখন মিলাক দৌড়ে এসে অনবরত অফিসারদের উপর হামলা শুরু করে। সে এক এক করে প্রত্যেকটি অফিসারকে উপরে তুলে আছাড় মারতে থাকে। মিলাক এবং মাইকের সমস্ত ঘটনা দেখে কয়েদিরাও অনেক বেশি উৎসাহিত হয়ে যায়। তারাও এবার অফিসারদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, আর তারা সবাই মিলে তাদের প্রত্যেকেরই সেলের দরজা ভেঙে ফেলে এবং বাইরে বেরিয়ে এসে অফিসারদের সঙ্গে লড়াই করতে শুরু করে। এভাবেই সেখানে অনেক বড় একটি ঝামেলা শুরু হয়ে যায়। এর মাঝেই দূর থেকে একজন অফিসারের গুলিতে মিলাক সেখানে মারা যায়। মাইক এতে অনেক বেশি কষ্ট পেয়েছিল, মিলাকের জন্য তার অনেক খারাপ লাগছিল। এরপর সে এখানে মিলাককে মন থেকে অনেক শ্রদ্ধা জানিয়ে একটি কাপড় দিয়ে সুন্দর করে তার চেহারা ঢেকে দেয়। এদিকে সমস্ত কয়েদিরা যখন অফিসারদের সঙ্গে লড়াই করতে ব্যস্ত ছিল তখন মাইক সোজা চলে যায় ফিউরিয়াসের সঙ্গে কথা বলতে। সে এখানে ফিউরিয়াসকে জানায় যে ফিউরিয়াস তাকে ঠিকই বলেছিল যে সে যেন নিজের আসল রূপে ফিরে আসে। সে যতই তার রূপ পাল্টে খারাপ সাজার চেষ্টা করুক না কেন, কিন্তু ভেতর থেকে সে কখনোই কোনো খারাপ মানুষ হতে পারেনি। আর বিলি তাকে একটা কথা বলেছিল যেটা তার সারা জীবন মনে থাকবে, সেটা হলো খারাপ মানুষ হয়ে 1000 বছর বাঁচার চাইতে ভালো মানুষ হয়ে অন্তত একদিন বাঁচাটাও আনন্দের বিষয়। এরপর মাইক ফিউরিয়াসকে তার জীবনের সমস্ত ঘটনা বলে যে কিভাবে সে জেল পর্যন্ত এসেছে আর তার এবং তার ওয়াইফের সঙ্গে কতটা নির্মম ঘটনা ঘটেছিল। এরপর এই জেলে এসে হাজারো অত্যাচার সহ্য করার পরে সে নিজেকে পাল্টে ফেলতে বাধ্য হয়েছে
মাইকের কথা শুনে ফিউরিয়াস অনেক ইমোশনাল হয়ে যায়। ফিউরিয়াস বলে যে তাকে দেখে অনেক খারাপ একজন মানুষ মনে হলেও প্রকৃত অর্থে সে অনেক নরম মনের একজন মানুষ, আর সেও কখনো অন্যায় সহ্য করতে পারে না। এরপর ফিউরিয়াস মাইককে আরও বলে যে সে চায় মাইক যেন আগের মতোই তার স্বাভাবিক জীবনে ফিরে যায়, আগের মতোই সহজ সরল একজন মানুষ হয়ে জীবনযাপন করে। তাই মাইক চাইলে সে তাকে এখান থেকে পালাতে সাহায্য করতে পারে। এরপর ফিউরিয়াস মাইককে তার সঙ্গে করে তার সেলে নিয়ে যায়, আর সে মাইককে কিছু জরুরি কাগজপত্র দিয়ে বলে যে এখানে সেই সমস্ত অফিসারদের বিরুদ্ধে সমস্ত প্রমাণ রয়েছে যারা এই কারাগারের মধ্যে দুর্নীতি করছে, এমনকি এই কারাগারের মধ্যে কয়েদিদের সঙ্গে কি কি অন্যায় করা হয় সেই সমস্ত বিষয়ের প্রমাণ সে এখানে জমা করে রেখেছে। এমনকি এখানে যে ফাইটিংয়ের মাধ্যমে বাজি ধরা হয় সেই ব্যাপারেও সকল তথ্য আছে। তাই মাইক যেন তার সঙ্গে করে এগুলো নিয়ে যায় এবং পরবর্তীতে সে যেন কোর্টে গিয়ে এগুলো জমা দিয়ে দেয়। সেই সাথে ইউএস গভর্নমেন্ট এবং মিডিয়ার সামনে গিয়ে যেন সে সবকিছু বলে দেয়। অন্যদিকে কারাগারের এমন ভয়াবহ পরিস্থিতি দেখে অফিসাররা খবর দিয়ে আরও অনেক পুলিশকে তাদের কারাগারে নিয়ে আসে। এরপর সবাই মিলে আবারও একসঙ্গে কয়েদিদেরকে বন্দি বানাতে থাকে। ফলে মাইকের কাছেও পালানোর মতো আর কোনো সুযোগ থাকে না। কিন্তু ফিউরিয়াস একটি প্ল্যান তৈরি করে ফেলেছিল। ফিউরিয়াস এখানে মাইককে বলে যে মাইককে অফিসারদের কাছে গিয়ে শেষবারের মতো ফাইট করতে রাজি হতে হবে, যাতে করে যখন ফাইট শুরু হবে তখন সমস্ত অফিসারদের মনোযোগ ফাইটের দিকেই থাকে, আর এদিকে সে সবকিছু ম্যানেজ করে ফেলবে। তো প্ল্যান মোতাবেক মাইকও ফাইট করতে রাজি হয়ে যায়। তাই পরের দিনই ফালিয়ার সঙ্গে তার ফাইট শুরু হয়। প্রতিবারের মতো মাইক অনেক ভালো ফাইট করছিল, আর আজকের আঘাতে ফালিয়ার কাঁধের হাড় ভেঙে যায়। তাই ফালিয়া মাইকের উপর প্রচণ্ড রেগে যায়। ফলে সে তার জুতোর মধ্য থেকে লুকোনো একটি চাকু বের করে মাইকে সেটা মারতে গেলে চাকুটি একটি রাশিয়ান গ্যাংস্টারের শরীরে গিয়ে লাগে। ফলে জেলের মধ্যে আবারও লড়াই শুরু হয়ে যায়। ফলে তারা আজকে মাইককে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। তাই জেনারেল তখন মাইককে নিয়ে কারাগারের একটি গ্যারেজে চলে যায়, যেখানে কখনো কোনো মানুষ প্রবেশ করতে পারে না। তবে ফিউরিয়াস আগে থেকে সেই গ্যারেজে যাওয়ার রাস্তা জানত। তাই মাইককে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ফিউরিয়াস একটি গোপন রাস্তা দিয়ে সেই গ্যারেজের ভেতরে চলে যায়, আর সে পেছন থেকে জেনারেল এবং তার সঙ্গীর উপর হামলা করে। সে তাদের মাথায় আঘাত করায় তারা সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর ফিউরিয়াস মাইককে একজন অফিসারের পোশাক পরে ছদ্মবেশ নিতে বলে। মাইক তখন সেটাই করে, আর সে জেনারেলের হাত থেকে তার ওয়েডিং রিংটিও নিয়ে নেয়, যেটা জেনারেল প্রথম দিনই তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল। এবার মাইক এখান থেকে পালিয়ে যাওয়ার আগে সে ফিউরিয়াসকেও তার সঙ্গে যেতে বলে, কিন্তু ফিউরিয়াস তখন তাকে জানায় যে সে চাইলেও এখন তার সঙ্গে যেতে পারবে না, কারণ এই জেলের মধ্যে তার আরও গুরুত্বপূর্ণ একটি কাজ আছে, সেটা শেষ করে সে এখান থেকে পালিয়ে যাবে। এরপর ফিউরিয়াসের প্ল্যান মোতাবেক মাইক জেনারেলের ছদ্মবেশে সোজা গিয়ে জেনারেলের গাড়িতে বসে পড়ে, আর খুব সহজেই সে জেল থেকে বেরিয়ে আসে। অন্যদিকে ফিউরিয়াস সোজা চলে যায় হেড অফিসারের রুমে, অর্থাৎ রুশ নামক সেই অফিসারের কাছে। সে সেখানে গিয়ে রুশের জিপ টেনে ছিঁড়ে ফেলে, আর সে তাকে সেখানে মেরে ফেলে, কারণ তার জন্যই তার পুরো পরিবারের সবাই মারা গিয়েছে। তার জীবনটাই রুশই নষ্ট করেছিল। আর রুশের মৃত্যুর খবর পেয়ে সেখানে অন্যান্য পুলিশেরা আসলে ফিউরিয়াস নিজেই এখানে আত্মসমর্পণ করে, কারণ তার প্রতিশোধ পূরণ হয়েছে। অন্যদিকে আমরা মাইককে দেখতে পাই। মাইক ইউএস গভর্নমেন্ট অফিসের একদম সামনে চলে এসেছিল। সে তার স্বাধীন জীবনে ফিরতে পেরে অনেক খুশি ছিল। মাইক সেদিনই সেই জেলের বিরুদ্ধে সমস্ত প্রমাণ কোর্টে গিয়ে জমা দেয়, আর মিডিয়ার সামনেও জেলটি সম্পর্কে সবকিছু এক্সপোজ করে দেয়। এভাবেই প্রায় 3 মাস সময় পার হয়ে যায়। জেলের বিরুদ্ধে সমস্ত তথ্যই প্রমাণ হয়ে যাওয়ার কারণে জেলটিকে সারা জীবনের জন্য বন্ধ করে দেয়া হয় এবং সমস্ত অফিসারদেরকে চাকরি থেকে বের করে দেয়া হয়। আর মাইক যেহেতু সেই ধর্ষণকারীকে তার ওয়াইফের মৃত্যুর জন্যই খুন করেছিল, তাই মাইককে তার সমস্ত সাজা মাফ করে দেয়া হয়। মাইক আবারও তার খুব সাধারণ জীবনযাপনে ফিরে আসে, ঠিক যেমনটা তার ওয়াইফ জুলিয়া সব সময় চাইত। আর এমনই একটি সুন্দর মুহূর্তের মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।